রণজিৎদাকে আমরা খুব ঘনিষ্ঠভাবে পাইনি। আমাদের প্রজন্মের প্রায় কেউই হয়তো খুব ঘনিষ্ঠভাবে পাননি। আমার সুযোগ হয়েছিল ওর স্মরণ সভায় থাকার, এবং সেখানে বক্তাদের বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছিলাম যে একটা স্লোগান বাংলাদেশের একটা ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী তারা দেওয়ালে লেখে, নিয়মিতভাবে লেখে, শ্রমজীবী জনতার সঙ্গে একাত্ম হও। সেই একাত্ম হওয়ার যে প্রচেষ্টা, সেটা বোধহয় ওর জীবন এবং ওর মতো আরো অনেকের জীবন। আমরা যারা সেটা হতে পারিনি, কিন্তু কোনো এক সময় ভেবেছিলাম আমরা হওয়ার চেষ্টা করব, তাদের কাছে এই রকম মানুষদের জীবন সেটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ ইন্সপিরেশনের জায়গা, যে আমরা আমাদের মতো করে আমাদের পরিসরে যদি আমাদের যেগুলো আমরা সঠিক বলে মনে করছি, সত্যি বলে মনে করছি, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমি আজকের মূলত চারটে বিষয়ে কথা বলবো, কারণ বাংলাদেশ নিয়ে মানে কথা বলতে গেলে গোটা বিষয়টা এতটা ছড়িয়ে যায় যে সবগুলো প্রশ্ন এরকমভাবে অ্যাড্রেস করা সম্ভব হয় না। আমি চারটে মূল প্রশ্নর ভিত্তিতে আজকে কথাবার্তা বলার চেষ্টা করব, এবং তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেরকমভাবে কথা বলতে পারি। আমি আজকে কথাবার্তা শুরু হওয়ার আগেই একটা বইয়ের কথা আপনাদেরকে বলি। একদম রিসেন্টলি এই বইটা আমার পড়ার সৌভাগ্য হলো। মান্দাস নামে একটা প্রকাশনী এই বইটা বের করেছে। মৈত্রেয়ী দেবীর একটা বই, তার বাংলা অনুবাদ। বইটার নাম হচ্ছে মহানিষ্ক্রমণ। 1964 সালে হজরতবাল মন্দির থেকে প্রচার হয়েছিল এরকম যে হজরত মোহাম্মদের চুল সেখানে সংরক্ষিত ছিল এবং সেই চুলটা চুরি হয়ে যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা শুরু হয়ে যায়, এবং মূলত পূর্ববঙ্গে এবং তার অধিঘাতে পশ্চিমবঙ্গ। মৈত্রেয়ী দেবী তখন সেই দাঙ্গা যখন চলছে, এরকম সময় তিনি একদিন গড়িয়াহাট মোড়ে গিয়েছেন, এবং সেখানে একজন কমিউনিস্ট তরুণী, তার সঙ্গে তার কথাবার্তা হয়, এবং সেই কমিউনিস্ট তরুণী ভীষণ ভীষণ আতঙ্কিত হয়ে তাকে বলেন, আপনি পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের খবর জানেন? ওখান থেকে আর মাছ যে ঝুড়িতে করে আসে, সেই ঝুড়িতে করে আর মাছ নয়, সেই কাটা মানুষের মুন্ডু আসছে। ওরা কাটা মুন্ডু কেটে, মুসলমানরা হিন্দুদের মুন্ডু কেটে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। মৈত্রেয়ী দেবী তাকে প্রশ্ন করেন যে তোমার এরকম মনে হচ্ছে যে কৃতকর্মের এরকম মুন্ডু কেটে তার প্রমাণ এরকম ভাবে পাঠিয়ে দেবে, এরকমটা হতে পারে? এবং তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে মৈত্রেয়ী দেবী দেখেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে পূর্ববঙ্গের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ, মুসলমানরা, তারা কার্যত নরখাদক, গণহত্যাকারী, হিন্দু পেলেই তারা গলা কেটে ফেলেন, ইত্যাদি ইত্যাদি। এবং এটাও ঘটনা যে সেই সময় প্রচুর মানুষ তারা এই দাঙ্গার ফলে 64 সালে তারা বর্ডার পেরিয়ে তারা এদিকে চলে আসেন, এবং তারা মূলত দণ্ডকারণ্য অঞ্চলে তারা সেই সময় ছিলেন। মৈত্রেয়ী দেবী তারপর করেন কি, এই মানুষরা কেমন আছেন, কেন তারা এখানে এলেন, তাদের বক্তব্য কি, এইটা জানতে তিনি দণ্ডকারণ্যে চলে যান, এবং তাদের সঙ্গে প্রায় 20 দিন তিনি থাকেন, কথাবার্তা বলেন, একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে তিনি যান। এবং এই যে তার 15-20 দিন দণ্ডকারণ্যে হিন্দু বাঙালি উদ্বাস্তুদের সঙ্গে কাটানোর অভিজ্ঞতা, এইটা তিনি একটা বইতে লিখে ফেলেন। সেই বইয়ের যে বঙ্গানুবাদ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃদুল হক, সেই বইটার নামই হচ্ছে মহানিষ্ক্রমণ। এই বইটা প্রকাশিত হয়েছে। এটা একটা চমৎকার বই, এবং এই বইটা পড়তে পড়তে আমার কেমন টাইম মেশিনে চড়ার অভিজ্ঞতা হচ্ছিল। কারণ এই বইটায় মৈত্রেয়ী দেবী দেখাচ্ছেন যে কলকাতার তথাকথিত প্রগতিশীল মিডিয়া, আনন্দবাজার পত্রিকা, যে বাড়িতে আমারও কিছুদিন অন্য সংস্থান হয়েছে, যুগান্তরের মতো কাগজ, তারা সরাসরি দাঙ্গায় প্ররোচনা দিচ্ছে। তারা লিখছে হিন্দু বাঙালি কেন জেগে উঠছে না, হিন্দু বাঙালির জেগে ওঠা উচিত, রিঅ্যাক্ট করা উচিত, এই ধরনের কথাবার্তা তারা লিখছেন। এটা পড়তে পড়তে আমার রিপাবলিক বাংলার কথা মনে হচ্ছিল, এবং খুব দুঃখের যে তথাকথিত প্রগতিশীল ভারতীয় মিডিয়ার কথাও মনে হচ্ছিল, যারা গত কয়েক মাস ধরে টানা মিথ্যে কথা বলছেন বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের পরিস্থিতি কি খুব ভালো? একেবারেই তা নয়, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া যেটা করছে সেটা সর্বৈব মিথ্যাচার। এই নিয়ে আমি চেষ্টা করব খুব সংক্ষেপে আজকে বলতে। একদম প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে গণঅভ্যুত্থানটা কেন ঘটলো, এবং এরই সঙ্গে মিলিয়ে যদি আমরা এই প্রশ্নটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করি, যে এই যে বাংলাদেশের মানুষের মনে
যে ব্যাপক ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ, এটা কি বাংলাদেশের সমস্যা নাকি তার বাইরের কিছু? আপনারা যদি রিসেন্টলি দক্ষিণ এশিয়ার রাজনীতি ফলো করেন তাহলে এটা বুঝতে আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা নয় যে গোটা ল্যাটিন আমেরিকার রাজনীতির ভর কেন্দ্রে যেমন দাঁড়িয়ে রয়েছে মার্কিন বিরোধিতা, অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখের হলেও সত্যি শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছে ভারত বিরোধিতা। এটা খুব খুব দুঃখজনক, খুব দুর্ভাগ্যজনক। কিন্তু আপনি দেখুন, মালদ্বীপের যে লাস্ট ইলেকশন হলো, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে একটি রাজনৈতিক দল তারা ভোটে জিতলো, তাদের কেন্দ্রীয় স্লোগান ছিল ইন্ডিয়া আউট। এই স্লোগান দিয়ে একটা দল ভোটে গেল এবং দেশের মানুষ তাদেরকে জিতিয়ে দিলেন। আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, 22 সালে যখন শ্রীলঙ্কায় আড়াগালায়া গণ অভ্যুত্থান হচ্ছে, আমি সে সময় এবং তারপরেও সেখানে বারবার করে গিয়েছি এবং সেখানকার ভারত বিরোধিতা কতখানি ভারত বিরোধী সেখানকার রাজনৈতিক পরিসর আমি নিজের চোখে সেটা দেখেছি। এবং শ্রীলঙ্কায় এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, একটা বামপন্থী দল যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবি করে, জেভিপি, তারা দীর্ঘদিন শ্রীলঙ্কার রাজনীতিতে কট্টর ভারত বিদ্বেষী রাজনৈতিক শক্তি হিসেবে তারা পরিচিত। এবং এই জেভিপি দুবার শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান, কমিউনিস্ট মডেলের যে গণ অভ্যুত্থান করবার, সশস্ত্র সংগ্রাম করবার চেষ্টা করেছিল, একবার 7-এর দশকের শুরুতে, একবার 8-এর দশকের শেষে। দুবারই সেই গণ অভ্যুত্থান একদম ধ্বংস হয়ে গেছে। এবং জেভিপির অভিযোগ, আমার কথা নয়, জেভিপির অভিযোগ, এই দুবার যে গণ অভ্যুত্থান ধ্বংস হয়েছে, হাজার হাজার কমিউনিস্ট কর্মী শ্রীলঙ্কায় খুন হয়েছেন, এর পেছনে ভারত রাষ্ট্র ছিল। আমার মত নয়, এটা জেভিপির মত। কাজেই তারা এখন সেখানে ক্ষমতায় রয়েছে। ক্ষমতায় আসবার পর খুব স্বাভাবিকভাবেই বেইজিং যেরকম ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছে, নতুন দিল্লিও করছে, কিন্তু শ্রীলঙ্কার রাজনীতিতে জেভিপি ভারত বিরোধী বলে পরিচিত। কাজেই মালদ্বীপ এবং শ্রীলঙ্কার পর আমরা যদি নেপালের দিকে তাকাই তাহলে কি দেখব? নেপালে 2023 সালেও পুষ্পকুমার দহল, প্রচন্ড কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট সেন্টার পার্টির নেতা, তিনি ক্ষমতায় ছিলেন। তিনি খুব ভদ্রলোক, ভালো লোক, কিংবদন্তি কমিউনিস্ট নেতা। মানে 23-এ আমি যখন তার সাক্ষাৎকার নিতে নেপালে যাই, তো তার দারুণ অভিজ্ঞতা ছিল। তিনি জনযুদ্ধের অভিজ্ঞতার কথা বলছিলেন ইত্যাদি। তারপরে ফিরে এলাম এবং তার কিছুদিন বাদে আমি দেখলাম মিস্টার প্রচন্ড তিনি জেপি নাড্ডার অফিসে বসে তার সঙ্গে বৈঠক করছেন। আপনারা তো ভূরাজনীতি সম্পর্কে চর্চা করেন, আপনারা জানেন একজন প্রধানমন্ত্রী, তিনি মিস্টার জেপি নাড্ডা, একটি ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টির সর্বভারতীয় সভাপতি, তার অফিসে বসে বৈঠক করছেন। কোন প্রোটোকলে এটা সম্ভব হয় আমি জানি না। এটাও নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে যেমন ভারতীয় জনতা পার্টি, তেমনি নেপালে এনজেপি বলে একটা দল তৈরি হয়েছে, তারও পতাকা এক, তারও সিম্বল পদ্ম। এবং এই প্রচন্ডর যে জেপি নাড্ডার অফিসে বসে বৈঠক করার কিছুদিন পর যেটা আমরা দেখলাম, যে আবারও নেপালের রাজনীতিতে একটা পট পরিবর্তন ঘটলো। ভারত বন্ধু বলে পরিচিত প্রচন্ড চলে গেলেন, কেপি ওলি, কমিউনিস্ট পার্টি ইউএমএল তার নেতা, তিনি ক্ষমতায় এলেন, যিনি ভারত বন্ধু হিসেবে পরিচিত নন। কাজেই এই মুহূর্তে যদি আমরা দেখি, বাংলাদেশের কথা আমি ছেড়েই দিলাম, পাকিস্তানের কথা আমরা ছেড়েই দিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি আমরা, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম ভর কেন্দ্র হচ্ছে, ওরা বলেন, আমার কথা নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। শেখ হাসিনা নিজেই বলেছিলেন, একাধিকবার বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত তা কখনো ভুলবে না। এই দেওয়াটা কিরকম দেওয়া? হাসিনা 2024 সালের 7ই জানুয়ারি একটা নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের সবকটা বিরোধী রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। বিএনপি বয়কট করেছিল, জামাতে ইসলামী বয়কট করেছিল, কমিউনিস্ট পার্টি বয়কট করেছিল, বামপন্থীদের জোট, প্রত্যেকেই নির্বাচন বয়কট করেছিল। কোনো বিরোধী দল সেই নির্বাচনে অংশ নেয়নি। স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে প্রচুর আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, তারা সেই নির্বাচনে তারা প্রার্থী হয়েছিলেন। অর্থাৎ ডামি ক্যান্ডিডেট নয়, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারা প্রার্থী হয়েছিলেন। আমাদের এখানেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে অনেককে এরকম ভাবে দাঁড়িয়ে যেতেন, তাই না? তো সেরকমই একজন ক্যান্ডিডেট, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, যিনি আসলে আওয়ামী লীগ নেতা, তিনি প্রকাশ্যে মিডিয়াকে বাইট দিয়ে বলেছিলেন, এই নির্বাচনে আমি জিতব, তার কারণ আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট। এটা ইন্টারনেটে লভ্য, সমকাল বলে একটা সংবাদপত্রে তিনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, এই নির্বাচনে আমি জিতবো কারণ আমি ভারতের প্রার্থী।
এটা শুনে আমার অবাক লেগেছিল, কারণ আমরা যারা ভারতের নাগরিক, আপনারা যারা ভারতের নাগরিক, আমরা কেউ নিশ্চয়ই এই জন্য ট্যাক্স দিই না যে বাংলাদেশের সংসদে একজন ভারতের প্রার্থী নির্বাচিত হবেন। বাংলাদেশের মানুষ, উনি ঠিক বলেছিলেন কি ভুল বলেছিলেন আমি জানি না, কিন্তু ফ্যাক্ট এটাই যে বাংলাদেশের মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছে যে ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে, সরাসরি হস্তক্ষেপ করে, এটা তাদের ধারণা। কাজেই এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ, এটা গোটা বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে ভারত বিরোধী করে তুলেছে। এবং আমি বাংলাদেশের, আমার কর্মসূত্রেই বাংলাদেশের প্রতিটি জেলা প্রায় আমি চষে বেরিয়েছি, এবং প্রত্যেকটি জেলায় আমি মূল যে বিষয়টা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে চূড়ান্ত রকমের ভারতের প্রতি বিদ্বেষ। এটা অত্যন্ত দুঃখের এবং এটা অত্যন্ত যন্ত্রণার, কিন্তু এটা এটা ফ্যাক্ট। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই চূড়ান্ত ভারত বিদ্বেষ যেটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে রয়েছে, এর মূলে হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের সঙ্গে যে বাংলাদেশিদের অভিযোগ নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে তিনি চলেছেন, তার জন্য। সেন্ট মার্টিনের কথা এখানে বলা হলো, কিন্তু আমরা মংলা বন্দরের কথা বলিনি। সেন্ট মার্টিন নিয়ে টানাপোড়েন রয়েছে, কিন্তু মংলা বন্দর কারা নিয়ন্ত্রণ করতেন, আমাদেরকে বোধহয় এই প্রশ্নেরও উত্তর আসলে খুঁজতে হবে। একই সঙ্গে আমাদের দেশে যে আদানির সরকার রয়েছে, এই আদানির সরকার, আমার বন্ধু অর্ক দেব ও ফ্যান্টাস্টিক কাজ করেছে আদানির সাম্রাজ্য বিস্তার এবং আদানির পলিটিক্যাল ম্যানেজার হিসেবে। মিস্টার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কিভাবে দেশে দেশে আদানির সাম্রাজ্য বিস্তারের কাজ করছেন তাই নিয়ে। এবং বাংলাদেশের অভিযোগ করেন যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার কার্যত একটি পুতুল সরকার ছিল, একটি বৃহৎ প্রতিবেশী শক্তির পুতুল সরকার। বাংলাদেশের অভিযোগ করেন যে তাদেরকে বাধ্য করা হয়েছিল, বাংলাদেশকে বাধ্য করা হয়েছিল 3 গুণ বেশি দামে বিদ্যুৎ ক্রয় করতে আদানির থেকে। কাজেই এগুলো অভিযোগ, এই অভিযোগ কতখানি সত্য কতখানি সত্য নয় সেটা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন, আমরা ভেবে দেখবো, আমরা চর্চা করব। কিন্তু আমরা একটু যদি সিরিয়াসলি ইন্টারনেটে খুঁজি, বইপত্র পড়ি, তাহলেই আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো যে ঠিক কি কি কারণে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে উঠলেন এবং কেনই বা তারা মনে করতে শুরু করলেন আওয়ামী লীগ এবং বিজেপি কার্যত অভিন্ন দুটি শক্তি। এবং সত্যি কথা বলতে এই অভিন্নতার প্রমাণ আওয়ামী লীগ নিজেই দিয়েছে। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন মিস্টার নরেন্দ্র মোদী গিয়েছিলেন, যে সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মিটিং হয়, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগ কর্মীরা তারা ওয়েলকাম নরেন্দ্র মোদী, লং লিভ নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে, স্লোগান দিয়ে তারা মিছিল করেছেন। এই আওয়ামী লীগ নিজেই আসলে প্রমাণ করছে যে তারা ভারতীয় জনতা পার্টির বাংলাদেশি শাখা। এটা খুব অবাক বা বিস্মিত হওয়ার কিছু নেই। এর আগেও দেশে দেশে কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে এরকম বন্ধুত্বের সম্পর্ক ছিল, বা ইসলামিস্ট পার্টিগুলোর মধ্যেও থাকে। কাজেই বাংলাদেশের আওয়ামী লীগ যদি বিজেপির রাজনীতির বাংলাদেশি সংস্করণ হয়ে থাকে তাহলে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা খুব যন্ত্রণার, এই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ হয়তো, আমার তাদের সাথে কথা বলে যা মনে হয়েছে, এই দলকে, যে দল মুক্তিযুদ্ধের প্রধান শক্তি হিসেবে অবস্থান করেছিল, তাকে এরকম ভাবে বিজেপির সহযোগী শক্তি হিসেবে, বিজেপির অঙ্গ সংগঠন হিসেবে দেখতে তারা আসলে প্রস্তুত নন। এর সঙ্গে যেটা আপনারা জানেন যে শেখ হাসিনা 2008 সালে ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন, সেই নির্বাচন মোটামুটি ভাবে একটা ফেয়ার নির্বাচন ছিল, কিন্তু তারপরে যে 3টে নির্বাচন হয় 2014, 2018 এবং 2024 গত বছরের 7ই জানুয়ারি, এই 3টে নির্বাচনই কার্যত প্রহসনের নির্বাচনে পরিণত হয়। এবং গোটা আন্তর্জাতিক মিডিয়া এই নির্বাচনগুলি যে কার্যত কোনো ভোটই হয়নি, এইটা আসলে তারা একদম সামনে থেকে দেখেছে। এবং এর মধ্যে 2টো নির্বাচন সমস্ত বিরোধী দল ভোট বয়কট করে। 2018 নির্বাচনে বিরোধীরা অংশ নিয়েছিল, কিন্তু সেই নির্বাচনের সমস্ত বুথ রাত্রিবেলাতেই দখল হয়ে যায়। কাজেই বাংলাদেশে কার্যত এমন একটা অবস্থা শেখ হাসিনার আমলে তৈরি হয়েছিল, এটা খুব কষ্টের হলেও সত্যি, যে গণতান্ত্রিক উপায়ে পালা বদলের কোনো সম্ভাবনা শেখ হাসিনা রাখেননি, যে কারণে একমাত্র গণ অভ্যুত্থানের পথেই শেখ হাসিনাকে যেতে হতো। এই গণ অভ্যুত্থান দুরকম ভাবে হতে পারত, একটা ইসলামপন্থী অভ্যুত্থান, 2 আরেকটা সর্বাত্মক গণ অভ্যুত্থান, যেই অভ্যুত্থানে নানা রকমের শক্তি আসলে অংশ নেবে।
আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, কারা এই গণ অভ্যুত্থান করলেন? এই গণ অভ্যুত্থান করলেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ। আনন্দবাজার পত্রিকা বা রিপাবলিক বাংলা যাই বলুক, এই যে একটু আগে যেখানে একটা ছবি ছিল, একটা একটা পোস্টার, একটা প্রতিবাদী পোস্টার, সেটা যিনি তৈরি করেছেন তার নাম দেবাশিস চক্রবর্তী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তার বাড়ি সম্ভবত খুলনায়। আমাদের বন্ধু দেবাশিস চক্রবর্তী এই গণ অভ্যুত্থানের সবচাইতে গুরুত্বপূর্ণ আর্টওয়ার্ক গুলো তাঁর করা, এবং এখনো তিনি কাজ করে চলেছেন। এই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমাদের ভাই মেঘমল্লার বসু, সেই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী, তার নাম আদ্রিতা রায়। তার বাবাকে অনেকে হয়তো আপনারা চিনবেন, সাংবাদিক অঞ্জন রায়। এই আদ্রিতা হচ্ছে কিংবদন্তি কমিউনিস্ট প্রসাদ রায়ের নাতনি। প্রসাদ রায় পাবনার কিংবদন্তি কমিউনিস্ট নেতা ছিলেন, তার নাতনি হচ্ছে আদ্রিতা রায়। এই গণ অভ্যুত্থানে রিয়া গোপ বলে একটি মেয়ে শহীদ হয়েছে, যার বয়স ছিল 7 বছর, যাকে গুলি করে খুন করেছে শেখ হাসিনার বাহিনী, যে একজন হিন্দু নাবালিকা, সেও এই গণ অভ্যুত্থানের শহীদ। আবার একই সঙ্গে এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে এই গণ অভ্যুত্থানে বিপুল সংখ্যক মধ্যপন্থী এবং ডানপন্থীরা এই গণ অভ্যুত্থানে ছিলেন, যেমন বামপন্থী এবং ইসলামপন্থীরা ছিলেন। এরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের শরিক। এটাই হয়ে থাকে আসলে। এই হলে আপনারা যারা বসে আছেন, যারা আমার অগ্রজ, তাদের অনেকেই 1975 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি যদি আপনাদেরকে খুব বিনীতভাবে প্রশ্ন করি, এই জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন কোন কোন শক্তি করেছিল? কমিউনিস্টরা করেছিলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা করেছিলেন, আরএসপি, অন্যান্য কমিউনিস্ট শক্তি, তারা এই অভ্যুত্থানে, তারা এই গণ আন্দোলনে জরুরি অবস্থার বিরুদ্ধে ছিলেন। সোশ্যালিস্টরা ছিলেন, তাই তো? আর কারা ছিলেন? আর কারা ছিলেন এই প্রশ্নের উত্তর আমরা জানি। কাজেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পার্টিসিপেশনের জন্য জরুরি অবস্থার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ যেমন মিথ্যে হয়ে যায় না, ঠিক একই রকম ভাবে বিবিধ ইসলামপন্থী শক্তির অংশগ্রহণের জন্য এই গণ অভ্যুত্থান, যেটা শেখ হাসিনার ফ্যাসিস্ট ওরা বলেন, আমি বলি না, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই যে গণ অভ্যুত্থান, তার যে মূল স্পিরিট, সেটা নষ্ট হয়ে যায় না। এই গণ অভ্যুত্থান নিয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, সেটা নিশ্চয়ই সুজনদা আমার থেকে শতগুণে ভালো বলবেন। আমি জাস্ট ছুঁয়ে যাব একটা লাইন, যে এটা কি আদেও গণ অভ্যুত্থান নাকি এটা একটা কালার রিভলিউশন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার আমরা 71-এ যদি ফিরে যাই, তাহলে আমরা কি দেখব? 1971 সালে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ রাষ্ট্রের যে ভিত্তি, সেই মুক্তিযুদ্ধ কি একটা ভারতীয় প্রজেক্ট ছিল? আমরা এই ঘরে যারা আছি, আমরা কেউ কি এরকম ভাবি? ইন্ডিয়ান আর্মি একটা দেশের মধ্যে ঢুকলো, সেই ইন্ডিয়ান আর্মির কাছে আরেকটা দেশ আত্মসমর্পণ করলো, তার জন্য কি পূর্ব বাংলার জনগণ বুকের রক্ত ঢেলে লাখ লাখ শহীদের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশকে স্বাধীন করলেন, আমরা কি ভারতীয় রাষ্ট্র এবং ভারতীয় সেনার ভূমিকার জন্য সেটাকে একটা ভারতের মদতে পাকিস্তানের মধ্যে থাকা বিচ্ছিন্নতাবাদীদের লড়াই বলি? নিশ্চয়ই আমরা সে কথা বলি না, বলতে পারি না, আমরা নিশ্চয়ই সে কথা বলবো না কেউ। একই রকম ভাবে ভূরাজনৈতিক সমীকরণ এই অভ্যুত্থানের পেছনেও ছিল, এবং এবং এটাও অনস্বীকার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক, তার মধ্যে বৈরিতার অবকাশ ছিল। আমি ভূরাজনীতি নিয়ে আমি বলবো না, কারণ অন্য বক্তা বলবেন। তাদেরও এখানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ স্টেক ছিল, কিন্তু সেই স্টেক থাকার কারণে এই গণ অভ্যুত্থান যে আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষের নির্মাণ, তাকে আসলে সেই জনগণের এজেন্সিকে আমরা যেন কেউ অস্বীকার করবার ভুল না করি। আরো একটা কথা, সেটা নিয়েও আজকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যে এই গণ অভ্যুত্থানটা আসলে কারা করলেন। আজকে আপনি খেয়াল করে যদি দেখেন যে আমাদের ইন্ডিয়ান মিডিয়া যেরকম ভাবে এই গণ অভ্যুত্থানের ছবি এঁকেছে, এই গোটা এই চিত্রপটের মধ্যে বাংলাদেশের গণ অভ্যুত্থান কারা করলেন, এই গোটা আলোচনার মধ্যে আমার অন্তত চোখে পড়েনি, বাংলা মিডিয়াতে চোখে পড়েইনি বিএসএফ নামে কোনো সংগঠনের কথা। বিএসএফ নামে কোনো সংগঠনের নাম আপনারা কি ইন্ডিয়ান মিডিয়ায় পেয়েছেন? হয়তো দু এক জায়গায় উল্লিখিত রয়েছে, আমি অধিকাংশ জায়গায় পাইনি। কিন্তু
এই গণ অভ্যুত্থানের সবচেয়ে লিডিং শক্তি হিসেবে ছিল ডিএসএফ, গণতান্ত্রিক ছাত্র শক্তি। এবং অভ্যুত্থান পরবর্তী যে সরকার বাংলাদেশে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারে যে 3 জন ছাত্র প্রতিনিধি অংশ নিয়েছেন তারা এই ডিএসএফ এর নেতা, ডিএসএফ এর মেম্বার। অথচ আমাদের আনন্দবাজার পত্রিকা বা রিপাবলিক বাংলা ডিএসএফ এর নাম উল্লেখ না করে তারা এই গণ অভ্যুত্থানকে ব্যাখ্যা করছেন। এটা খুব দুঃখের, কারণ এটা আসলে তারা এই তাদের ক্রেতা, আমরা যারা তাদের ক্রেতা, তাদের সঙ্গে আসলে তারা প্রতারণা করছেন। এটা ঠিক নয়। আপনি নকশালবাড়ি আন্দোলনের কথা বলবেন, সিপিআইএমএল এর কথা বলবেন না, হয় তেমনি যারা এই গণ অভ্যুত্থানকে লিড করলেন, যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে সংগঠন, তার কোনো উল্লেখ ইন্ডিয়ান মিডিয়া করছে না। এই গণতান্ত্রিক ছাত্র শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে উপদেষ্টা ছিল এবং যে সম্প্রতি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপি যেটা তৈরি হয়েছে তার আহ্বায়ক হয়েছে। এই আসিফ ভুঁইয়া বলে যে ছেলেটি, সজীব মাহমুদ আসিফ ভুঁইয়া, সে এই ডিএসএফ এর নেতা ছিল এবং এই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক মাহফুজ আলম, সে এই ডিএসএফ এর নেতা খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ছিল। এবং খুব দুঃখে যে গোটা ইন্ডিয়ান মিডিয়ায় মাহফুজ আলম ছেলেটিকে নিয়ে মিথ্যাচার করছে। মাহফুজ আলমের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্যের জায়গা, আমরা যারা বামপন্থী মনে করি নিজেদের, ব্যাপক রাজনৈতিক মতপার্থক্যের জায়গা রয়েছে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া মাহফুজ আলমকে হিজবুত তাহরির নামে একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখানোর চেষ্টা করছে, সেটা আসলে সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এই হিজবুত তাহরির সম্পর্কে নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো। আপনারা খুব সহজে মাহফুজের রাজনৈতিক মতামত জানতে পারেন তার ফেসবুক প্রোফাইলে গেলে। এরা খুব কম বয়সী ছেলে, এরা আগে কি লিখেছে আপনারা দেখতে পারেন। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে 2017 সালে এই মাহফুজ তার ডিপিতে দিয়েছিল, এই ঘরের হয়তো অনেকে ভালো লাগবে, মাহফুজ তার ডিপিতে রেখেছিল হচ্ছে চেয়ারম্যান মাও সেতুং এর ছবি। তারপরের ছবিটা সে রেখেছিল ক্রুপস্কায়ার, তারপরে রেখেছিল রোজা লুক্সেমবার্গের ছবি। এইটা আবার রিসেন্টলি ডিলিট করলো দেখলাম। তো এই হচ্ছে আনন্দবাজারের হিজবুত তাহরির বলে আনন্দবাজার পত্রিকা যাকে এবং অন্যান্য মিডিয়া যাকে প্রচার করেছে, সেই মাহফুজের রাজনৈতিক অতীত। আপনারা প্লিজ মাহফুজের পুরনো লেখা পড়তে পারেন। একমত হওয়ার জায়গা হয়তো খুব কম, কিন্তু এদের রাজনীতিটা আর যাই হোক, এটা কোনোভাবেই হিজবুতের রাজনীতি নয় বা ইসলামী জঙ্গিবাদের রাজনীতি নয়। এই ডিএসএফ ছাত্র সংগঠনটি 9 মাস আগে তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠন, যে প্ল্যাটফর্ম গড়ে ওঠে, তার মধ্যেকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর হিসেবে এই ডিএসএফ এর অংশীদারিত্ব ছিল। এবং তারাই কার্যত এখন নতুন রাজনৈতিক দল যে তৈরি হয়েছে এনসিপি, তার মূল শক্তি, যাকে আমাদের বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের সংগ্রামী রাডিকাল বামপন্থীরা যাকে কিংস পার্টি বলে অভিহিত করছেন, এবং তাদের সঙ্গে একটা তীব্র রাজনৈতিক মতপার্থক্য এবং বিরোধিতার জায়গায় তারা রয়েছেন। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এদের রাজনীতিটা আসলে অন্তত ঘোষিতভাবে মধ্যপন্থী রাজনীতি। তারা নিজেরা বলে যে তারা বামও নয়, তারা ডানও নয়, তারা মধ্যপন্থী রাজনীতি করছে। এই মধ্যপন্থা বলে আদেও কিছু হয় কিনা, এবং এই মধ্যপন্থা বাংলাদেশের বাস্তবতায় অনিবার্যভাবে ডান দিকে হেলে যাবে কিনা, সেটার উত্তর আমাদেরকে নিশ্চয়ই খুঁজতে হবে এবং দেখতে হবে। কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এদের সম্পর্কে সত্যি কথা বলছে না। আমরা খুব সংক্ষেপে যদি এর পরবর্তী যে প্রশ্নটায় যাই, যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন আছে? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ খুব খারাপ আছে। মারাত্মক নৈরাজ্যের মধ্যে বাংলাদেশ তার যে রোজকার বেঁচে থাকা, মারাত্মক নৈরাজ্যের মধ্যে রয়েছে। এবং আমি এই নৈরাজ্যকে কোনোভাবে জাস্টিফাই করবার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের বামপন্থীরা তারা খুব সক্রিয়ভাবে বলছে যে এই মোহাম্মদ ইউনূসের সরকার, সে কোনোভাবেই এই নৈরাজ্য সামাল দিতে পারছেন না, তার উচিত একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকার থেকে চলে যাওয়া, পদত্যাগ করা। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী নৈরাজ্যকে খুব অপ্রত্যাশিত ছিল। আমি সবকটা আলোচনায় গেলেই যেটা বলার চেষ্টা করি, যে আপনারা যারা আমাদের সিনিয়র ছিলেন তারা অনেকেই আমাদের ছাত্রবেলায় ইস্পাত বইটা আমাদেরকে পড়তে দিতেন, তাই না? তো ইস্পাত বইটায় আমরা পাভেল কোরচাগিনকে দেখতাম যে পাভেল কোরচাগিন যুদ্ধ করছেন। তা পাভেল কত সালে যুদ্ধ করতেন? আপনারা এই প্রশ্নের উত্তর আমার চেয়ে ভালো জানবেন। ইস্পাত বইতেই রয়েছে যে লেনিনের মৃত্যুর কথা, তাই না? তার মানে বিপ্লব 3-4 বছর পেরিয়ে গেছে। তখনও রাশিয়ার অবস্থা এইরকম,
নৈরাজ্য এরকমই চরমে যে পাভেলকে বন্দুক নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। তা লেনিনের মতো বিপ্লবী এত বড় বিপ্লব করে ফেলবার পর নৈরাজ্য সামাল দিতে পারেননি, আর আমরা যদি এক্সপেক্ট করি বাংলাদেশে একটা খিচুড়ি সরকার নৈরাজ্য সামাল দেবে, সেটা খুব বেশি চাওয়া হয়ে যাবে না? আমরা যেন এত এত কিছু এক্সপেক্ট না করি, আমার মনে হয় সেটাই ভালো। আমরা যদি ফ্রেঞ্চ রিভলিউশনের দিকে তাকাই তাহলে দেখবো যে 1789 এর পরে দীর্ঘ সময় ধরে নৈরাজ্য চলেছে, তাই না? বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লব শুধু নয়, প্রতি বিপ্লব যেখানে ঘটে একটা বড় রকমের রাজনৈতিক অগ্নুৎপাত সেখানে ঘটে, তারপরে বোধহয় একটা দীর্ঘ সময় থাকে নৈরাজ্যের সময়। বাংলাদেশও সেই সময় পার করছে। রাজাপাক্ষে বিরোধী অভ্যুত্থানের পরে দেখেছিলাম যে শ্রীলঙ্কাতেও মারাত্মক নৈরাজ্য, এবং সেই সময় কয়েকজন এমপিকে হত্যা পর্যন্ত করা হয়েছিল, যেটা খুব খারাপ। এটাকে মানে কোনোভাবে সমর্থন করা যায় না। এবং এটা আমাদের সৌভাগ্য, বাংলাদেশের সৌভাগ্য যে শেখ হাসিনার আমলে যে 300 জন এমপি ছিলেন তাদের কারুর প্রাণহানি হয়নি, এবং তারা আমাদেরই আশেপাশে এই যাদবপুরে, নিউ টাউনে, রাজারহাটে, নিউ মার্কেট এলাকায় তারা অনেকেই আছেন, অনেকে ইংল্যান্ডে আছেন, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আজকে প্রথম আলোতে একটা ফ্যান্টাস্টিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। কলকাতায় আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা কে কিরকম ভাবে আছেন, আপনারা পড়তে পারবেন। সেই রিপোর্ট আজকে প্রথম আলোয় বেরিয়েছে, দুর্দান্ত রিপোর্ট। কাজে ব্যাপক নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে, এবং বাংলাদেশে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা এক ধরনের খিচুড়ি সরকার। এই সরকারে ইসলামপন্থীদের যেমন প্রতিনিধিত্ব রয়েছে, একই রকম ভাবে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলজিবিটি অধিকার আন্দোলনের যিনি নেত্রী, তিনি শারমিন মুর্শিদ, তিনিও কিন্তু এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা। আপনারা নিশ্চয়ই বিধানচন্দ্র রায় বলে একজন উপদেষ্টার কথা জানেন, যিনি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত উপদেষ্টা। তিনি বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের ব্যক্তিত্ব এবং তিনি কমিউনিস্ট পার্টির লোক, কাজেই তারাও এই সরকারে আছেন। একই রকম ভাবে এই সরকারে এমন অনেকে রয়েছেন যারা সরাসরিভাবে প্রতিক্রিয়াশীল শক্তির লোক, এবং এই নানান রকমের শক্তির সমাহারে এই সরকার গঠিত হয়েছে। বাংলাদেশে হিন্দু মন্দির আক্রান্ত হচ্ছিল গণঅভ্যুত্থান হওয়ার ঠিক কয়েকদিনের পরেই, একের পর এক হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, এটা যেমন সত্যি, ঠিক একই রকম ভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের মানুষ বহু জায়গায়, মুসলিমরা হাতে হাত রেখে ব্যারিকেড করে তারা এই হিন্দু মন্দির পাহারা দিয়েছেন। যেটা নিয়ে আমাদের এখানে খুব একটা আলোচনা হচ্ছে না, সেটা হলো হিন্দু মন্দির যত না আক্রান্ত হচ্ছে তার থেকে বেশি আক্রান্ত হচ্ছে মাজারগুলোতে হামলা হচ্ছে। এবং অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই মাহফুজ আলমের মতো এই সরকারের কর্তা ব্যক্তিরা বারবার মাজারে হামলার বিরুদ্ধে কথা বলছেন, বাজারে হামলা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলছেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো দৃশ্যমান ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে না, বা কয়েকজনকে গ্রেফতার করা হলেও বাংলাদেশে মাজারে হামলার যে প্রবণতা সেটা অব্যাহত রয়েছে। যদিও রিসেন্টলি গত 2 সপ্তাহ মাজারে হামলা খানিকটা কমেছে। মেয়েদের ওপরে আক্রমণ, সেটা বাংলাদেশে শেখ হাসিনা আমলের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতাই একই রকম ভাবে বজায় রয়েছে, এবং মেয়েরা আক্রান্ত হচ্ছে। মেয়েদের ফুটবল খেলা 2টো জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল, মেয়েরা ফুটবল খেলতে পারবে না। তৌহিদি জনতা নামে একটা মব তৈরি করে সেই মব মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিয়েছিল। এটা অত্যন্ত লজ্জার এবং মানে ঘৃণার যোগ্য একটা বিষয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিডিয়া শুধু এইটুকু খবর দেখিয়েছে, তারা তার পরের খবরটা আসলে দেখায়নি, সেখানে 299টা জায়গায় মেয়েদের ফুটবল ম্যাচ অর্গানাইজ করা হয়েছে। এই 299টা জায়গায় মেয়েদের ফুটবল ম্যাচ হয়েছে মানে ওই 2টো জায়গায় সরকার যে হামলা আটকাতে পারেনি সেটাকে বৈধতা দেওয়া যায় না। কিন্তু এটাও বাংলাদেশ, এটাও একটা ভীষণ রকমের সত্যি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21শে পদক, এবারে অন্তর্বর্তীকালীন সরকার সেই 21শে পদক বাংলাদেশের নারী ফুটবল দলকে দিয়েছেন। আমি এটাকে একটা খুবই সদর্থক প্রবণতা হিসেবে দেখছি। আবার এটাও সত্যি যে একটা সরকার যদি এরকম মেয়েদেরকে পদক দেয় অথচ নারীর ওপর হওয়া সহিংসতাকে আসলে আটকাতে না পারে, তাহলে এটা আসলে একটা চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি খুব বেশি সময় নেই আজকে, প্রশ্ন যদি আপনারা কিছু করেন তাহলে পরে সেই নিয়ে কথা বলা অবশ্যই যেতে পারে। আমি আরেকটা পয়েন্ট বলে আমি আমার শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে ইসলাম পন্থার বিষয়টা। আমাদের সম্ভবত এই যে বিবিধ ইসলাম পন্থা, এই বিবিধ ইসলাম পন্থাহীন এই সময়ের বিশ্বে যেটা রয়েছে সেগুলো নিয়ে বোধহয়
আপনাদের হয়তো অনেকের চর্চা থাকতে পারে, আমি জানি না, আমার চর্চা খুবই কম এবং আমি আসলে চর্চা করতে চাই। এই যে ইসলামিস্ট বলে দাগিয়ে দেওয়া, কোন ইসলামিস্টের কথা আমি বলছি, এটা আসলে মনে হয় আমাদের একটু জানা বোঝাটা স্পষ্ট হওয়া দরকার। যেমন ধরেন, বামপন্থী বলতে কি আমরা শুধু সিপিআইএম কে বুঝি? নিশ্চয়ই আমরা শুধু সিপিআইএম কে বুঝি না। যদি আমরা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের প্রেক্ষিতে বামপন্থার একটা এরকম একটা সারণী তৈরি করি, যদি তার একদম বাঁ দিকে ধরুন সিপিআই, মাওয়িস্ট বা যারা অস্ত্রের রাজনীতি করেন তাদেরকে আমরা যদি রাখি, তারপরে অন্য নকশালপন্থীদের রাখি, লিবারেশনকে রাখি, এসইউসিআই কে রাখি, আরএসপি কে রাখি, সিপিএম কে রাখি, এবং যদি আমরা তারপরে, আমি বোঝার সুবিধার জন্য বলছি, এটা কিন্তু আমার মানে আমার মতামত এতে প্রতিফলিত হচ্ছে এরকম নয়, একদম ডান দিকে যদি আমরা সিপিআই কে রাখি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে নানা রকমের বামপন্থী রয়েছেন, তারা নানা রকম ভাবে সময়কে ব্যাখ্যা করার চেষ্টা করেন, তেমনি ইসলামিস্টরাও আসলে তাই। এবং মেইন স্ট্রিম মিডিয়া, যেটা খুবই আমার 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 খুব কষ্ট লাগে, যে একটা অদ্ভুত কথা বলেন যে ইসলামিস্ট মানেই আসলে জামাত। যে জামাত এই শব্দটা আসলে মানে এর একটা খুবই বিক্রয়যোগ্য একটা শব্দ, ভালো তার গুরুত্ব আছে, অভিঘাত আছে, কিন্তু আসলেই বাস্তবতা হচ্ছে জামাত বাংলাদেশের ইসলামিস্টদের একমাত্র সংগঠন নয়। জামাত বাংলাদেশের ইসলামিস্টদের সবচাইতে বড় সংগঠন, নিঃসন্দেহে সবচেয়ে বড় সংগঠন। কিন্তু আমরা বামপন্থীরা যেরকম এওকে গাল দিতে গিয়ে অনেক সময় সংশোধনবাদী ভোটবাজ বলি, তো তেমনি বাংলাদেশের যারা একদম সহি ইসলামিস্ট তারা কিন্তু জামাতকে একই রকম গালি দেয়, কারণ তাদের কাছে গণতন্ত্র হারাম। জামাত তো ভোটে লড়ে ব্রাদারহুডের মতো করে সরকার দখল করতে চায়, তারা তো খেলাফতের জন্য যে লড়াই, খিলাফতপন্থী যে সংগ্রাম, সেই সংগ্রাম তো জামাত করে না। সেই কারণে জামাতকে তারা আসলে গালি দেন। এবং আজকে যদি আমি বাংলাদেশের ছবিটা দেখি, তাহলে দেখব যে সবচাইতে রাইট, সবচাইতে ডানপন্থী, সবচাইতে মারাত্মক যে ইসলামিস্ট শক্তিরা এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে, তারা হিজবুত তাহরির। এই হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ, আরো অনেকগুলি দেশে এরা নিষিদ্ধ, এবং এরা যেটা করছে বিভিন্ন ছাত্রদের মধ্যে ঢুকে গিয়ে ইসলাম রক্ষার নাম করে তারা তাদের হাতে কালেমা আঁকা পতাকা তুলে দিচ্ছে। কালেমা আঁকা পতাকায় কোনো অসুবিধা নেই, হতেই পারে, সবুজের ওপর কালেমা আঁকা হতে পারে, লালের ওপর কালেমা আঁকা হতে পারে, নানা রকমের কালেমা আঁকা হতে পারে, কিন্তু খুব ইন্টারেস্টিংলি দুই ধরনের পতাকা তারা ব্যবহার করাচ্ছে। একটা হচ্ছে সাদার ওপর কালোতে আঁকা কালেমা, একটা কালোর ওপর সাদাতে আঁকা কালেমা। আপনারা জানেন এগুলো আল কায়দা এবং আইএস এর পতাকা। এবং খুব ইন্টারেস্টিংলি এই হিজবুত তাহরির ঢাকায় যখন মিছিল করে, তারা মূলত দূতাবাস পাড়া দিয়ে মিছিল করে এবং তারা ইংরেজিতে লেখা ব্যানার ব্যবহার করে। এর মাধ্যমে আসলে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটা একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে। এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিযোগ, আমার অভিযোগ নয়, আমি এর সত্যতা সম্পর্কে জানি না, একেবারেই জানি না, এবং আমি মনে করি যেটা সঠিক অভিযোগ নয়, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিযোগ যে একটি প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র, আমি সেটা জানি না চীন না অন্য কোন রাষ্ট্র, তাদের সাথে হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতা রয়েছে এবং বাংলাদেশকে আসলে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে গোটা বহির্বিশ্বের সামনে উপস্থাপন করবার জন্য সেই রাষ্ট্রটি হিজবুত তাহরিরকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। আমি এর সত্যতা জানি না, কিন্তু এটা একটা ভাবনার জায়গা হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এই হিজবুত তাহরির আসলে একটা ফ্রিঞ্জ এলিমেন্ট এবং এদের শক্তি খুবই কম। এর বাইরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, এরকম প্রচুর প্রচুর কিছু রয়েছে। শেষ আরেকটা পয়েন্টে আসি, তারপরে আর 5-7 মিনিট সময় আমি নেব। সেটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ, বাংলাদেশে আসলে সংখ্যালঘু নির্যাতনের বাস্তবতা রয়েছে। আমি আপনাদেরকে যে বইটার কথা বললাম, মহানিষ্ক্রমণ নামের বইটা, যেটা মৈত্রেয়ী দেবীর লেখা, আপনাদের সেই বইটা পড়েন বা অন্য বিভিন্ন বই পড়েন, দেখবেন যে পাকিস্তান আমল থেকেই বাংলাদেশে আসলে সংখ্যালঘু নির্যাতন হয়ে আসছে। ঠিক যেরকম ভাবে ভারতেও আজকে আমরা জানি যে ভারতেও সংখ্যালঘুদের অবস্থা খুব একটা সুখকর নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দেখতে পায় একমাত্র তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারে থাকে না। আপনারা তো নাসিরনগর দাঙ্গার কথা জানেন নিশ্চয়ই। যখন নাসিরনগর দাঙ্গা হয়েছিল শেখ হাসিনার আমলে, সেই নাসিরনগর দাঙ্গায় যখন আওয়ামী লীগ নেতাদের নাম জড়িয়েছিল, তখন একটা ভারতীয় মিডিয়া কোনো প্রতিবাদ করেনি, একটা ভারতীয় মিডিয়া কোনো কথা বলেনি। যখন শেখ হাসিনার আমলে রামুতে বৌদ্ধ বিহারের উপর হামলা হয়েছিল, তখন কোনো ইন্ডিয়ান মিডিয়া কোনো প্রতিবাদ করেনি।
কোনো ইন্ডিয়ান মিডিয়া কোনো কথা বলেনি। ৩,৫০০ সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা রেকর্ডেড শেখ হাসিনার আমলে, আমাদের ইন্ডিয়ান মিডিয়া কোনো কথা বলেনি। ইন্ডিয়ান মিডিয়া সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক হানাহানি নিয়ে কথা বলতে শুরু করলো ৫ই আগস্টের পর, যখন বিজেপির, বাংলাদেশিদের অভিযোগ, আমার নয়, বিজেপির সরকার, যে পুতুল সরকার বাংলাদেশে ছিল, তাদেরকে গদি ছেড়ে যেতে হলো, এবং তারপরে ইন্ডিয়ান মিডিয়া সংখ্যালঘু নির্যাতন দেখতে পাচ্ছে। এটা খুব দুঃখজনক, এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তার বিরুদ্ধে সচেতন গণতান্ত্রিক লড়াই, সেটাও বাংলাদেশে রয়েছে। ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবার পর শ্রমিকের বুকে গুলি চালিয়েছে, শ্রমিক হত্যা করেছে ইউনূস সরকার, এবং বামপন্থী ছাত্রছাত্রীরা যখন সেই শ্রমিক হত্যার বিরুদ্ধে রাজপথে নেমেছেন, তখন তাদেরকে লাঠিপেটা করেছে। শেখ হাসিনার আমলে যে মেঘমল্লার বসু, যে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা দিলীপ রায়, তারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদের ওপরে আবার নতুন করে নির্যাতন করেছে ইউনূস সরকারের পুলিশ। এবং প্রতিদিন বাংলাদেশে আসলে শেখ হাসিনা যে জায়গা থেকে আসলে ব্যাটনটা ফেলে এসেছিলেন, সেই ব্যাটনটাকেই আসলে তুলে ধরছেন মোহাম্মদ ইউনূসের সরকার, এবং এর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই চলছে, এবং আগামী কয়েক মাসে এই লড়াই আরো তীব্রতর হবে নিঃসন্দেহে। এবং খুব অদ্ভুতভাবে, অথবা রাজনৈতিক সমীকরণের জন্য বিএনপির ভূমিকা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে দাবি করছে, মুক্তিযুদ্ধের শক্তি বলে তারা দাবি করছে। এবং এটাও সত্যি যে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের দল হয়, বিএনপি তাহলে মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রথম মহাসচিব কে ছিলেন? মান্নান ভূঁইয়া। তিনি ছিলেন একজন চীনপন্থী কমিউনিস্ট। চীনপন্থী মানে আমাদের এখানকার ভাষায় বললে নকশালপন্থী কমিউনিস্ট। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন চীনপন্থী ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন। তা ওদের ঢাকা উত্তরের নেতা মারা গেছেন সাদেক হোসেন খোকা, তিনি ছিলেন শহীদ রুমির যে ক্র্যাক প্লাটুন ছিল, সেই ক্র্যাক প্লাটুনের সদস্য। এরা প্রত্যেকেই ভাসানী অনুগামী বা ওই চীনপন্থী কমিউনিস্ট হিসেবে তারা প্রত্যেকে পরিচিত ছিলেন। আবার এটাও ঠিক, স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকারদের একটা ব্যাপক প্রভাব বিএনপির মধ্যেও রয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, এই বাস্তবতায় বিএনপি চেষ্টা করছে নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র উত্তরসূরি হিসেবে তুলে ধরতে, এবং তারা বারবার করে ৭১-এর কথা বলছে, স্বাধীনতার চেতনার কথা বিএনপি বারবার করে বলছে, এবং এর ফলে বামপন্থীদের সঙ্গে বিএনপির একটা নির্বাচনী সমঝোতা না হোক, কথোপকথনের পরিসর তৈরি হয়েছে। কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে রিসেন্টলি আমি তার একটা সাক্ষাৎকার নিয়েছি, এবং তিনিও আসলে এই বাস্তবতাটা আসলে তিনি স্বীকার করছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলেও ব্যাপকভাবে ইসলামপন্থীদেরকে তোষণ করা হয়েছিল। ৫৫০ মডেল মসজিদ নির্মাণ করা হয়েছিল, এবং আপনারা জানেন যে হেফাজতে ইসলামের যিনি নেতা ছিলেন আল্লামা শফি, যিনি বাংলাদেশের মেয়েরা যাকে তেঁতুল হুজুর বলে ডাকে, এই তেঁতুল হুজুর বলেছিলেন যে মেয়েরা তেঁতুলের মতো, তাদেরকে দেখলে ছেলেদের মুখ থেকে রস গড়ায়। এই তেঁতুল হুজুর শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। আপনি ভাবুন, এখন যদি বাংলাদেশের কোনো রিলিজিয়াস নেতা তিনি মোহাম্মদ ইউনূসকে বা অন্য কোনো নেতাকে এরকম কওমি জনক উপাধি দেন, তাহলে ইন্ডিয়ান মিডিয়া কিরকম ভাবে সেটাকে রিয়াক্ট করতো, গদি মিডিয়া কিভাবে রিয়াক্ট করতো। অথচ হাসিনাকে যে কওমি জননী উপাধি দিয়েছিলেন, হাসিনা যে বারবার করে মদিনা সনদের কথা বলেছেন, আমরা কিন্তু এখানে আসলে সেটা জানতে পারিনি। আমি আমার শেষ পয়েন্টে আসছি, ইতিহাসের শিকড়ে টান। এই নিয়ে আলোচনা করতে গেলেই আমি অনেকটা ছড়িয়ে ফেলি, এবং আজকেও সেই সুযোগ আসলে নেই। আমি জাস্ট শুয়ে যাব, এবং আমি আরেকবার একটু আমাদের আত্মপ্রচার করে নিই। আমি আর আমার বন্ধু অর্কদেব মিলে আমরা ডিকোড বাংলাদেশ বলে একটা পডকাস্ট করি। আমরা চেষ্টা করি বাংলাদেশ নিয়ে আমাদের বোঝাপড়াগুলো সেখানে শেয়ার করতে। আমরাও পড়ি, আমরাও শিখি, ভুলগুলো যেগুলো জানি রেকটিফাই করার চেষ্টা করি। আপনারা প্লিজ দেখবেন। এই মুহূর্তে একটা বিরাট আলাপ আলোচনা হচ্ছে যেটা নিয়ে, যে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, এবং ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, এবং সেইটা নিয়ে এখানে একটা মারাত্মক শোরগোল পড়ছে, এবং পড়াই উচিত। ব্যক্তিগতভাবে আমি যে কোনো মূর্তি ভাঙারই বিরোধী, যে কোনো মূর্তি ভাঙারই বিরোধী। হিটলারের মূর্তি হলেও আমি সেটা ভাঙার বিরোধী। কিন্তু আমার একটু অবাক লাগে, যারা হয়তো অন্য সময়ে অন্য কোনো মূর্তি ভাঙার পক্ষে ছিলেন, তারা শেখ মুজিবের মূর্তি ভাঙলে হয়তো তারা একটু কষ্ট পাচ্ছেন। সেই কষ্টকে আমি সম্মান করি, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে শেখ মুজিব খুব খারাপ মানুষ বা তিনি খুব ভগবান, তিনি তার কোনোটাই নন। তিনি একজন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, বাংলাদেশের
মুক্তিযুদ্ধ আসলে তার নামেই হয়েছে, এই নিয়ে কোনো সংশয় নাই। কিন্তু এটাও খুব সিম্পল প্রশ্ন যদি আমি আপনাদের সামনে করি, যে এমন একজন বাঙালি নেতা যিনি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেন, তার নাম কি? এর উত্তর আপনারা প্রত্যেকেই জানেন। সেই উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে। শেখ মুজিব কি মুক্তিযুদ্ধ করেছেন? তিনি কোন ফ্রন্টে যুদ্ধ করেছেন বলেন? তিনি এক্সাইলে ছিলেন? তিনি আত্মগোপন করেছিলেন? আন্ডারগ্রাউন্ডে ছিলেন? তিনি পালিয়ে ভারতে চলে এসেছিলেন? না তো। পাকিস্তানি আর্মির কাছে প্রথম যে রাজনৈতিক নেতা আত্মসমর্পণ করেন, ধরা দেন, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা ফ্যাক্ট। তিনি মুক্তিযুদ্ধ করতে পারেননি, এবং গোটা মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পশ্চিম পাকিস্তানের জেলে ছিলেন প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দী হিসেবে। মুক্তিযুদ্ধ করেছেন কারা? মুক্তিযুদ্ধ করেছেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। সেই তাজউদ্দিনের মেয়ে ৭২ পরবর্তী শেখ মুজিবকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, একটা দীর্ঘ বক্তৃতা, আপনারা শুনতে পারেন ইউটিউবে, সেগুলো আপনারা পাবেন। মুক্তিযুদ্ধ করেছে মুজিব বাহিনী, তাকে অনেকে আবার ভারতীয় ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন। এই মুজিব বাহিনী থেকে পরবর্তীকালে তৈরি হবে জাসদ। আজকে সেই আলোচনার সুযোগ নেই, আমার খুব লোভ হয় বাংলাদেশের ইতিহাস নিয়ে গল্প করতে, কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই আজকে নেই। মুক্তিযুদ্ধ করেছেন কমিউনিস্টরা, বিপুল সংখ্যক কমিউনিস্টরা মুক্তিযুদ্ধ করেছেন। আপনারা সিরাজ শিকদারের কথা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন, যে পেয়ারা বাগান মুক্ত করেছেন সিরাজ শিকদার। সিরাজ শিকদারের দল সর্বহারা পার্টি, তারা প্রথম বাংলাদেশের যে জাতীয় পতাকা ডিজাইন একজন উর্দু কমরেড সিরাজ শিকদারের দল সর্বহারা পার্টির, তিনি তার তৈরি করা। সিরাজ শিকদার করেছেন মুক্তিযুদ্ধ। আমাদের বেলেঘাটায় যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন ভাসানীপন্থী কমিউনিস্ট মুক্তিযোদ্ধারা তারা এসে এখানে, আমি দেরি করলাম একবার নক করুন, ভাসানীপন্থী কমিউনিস্ট মুক্তিযোদ্ধারা লুকিয়ে এই বেলেঘাটায় মিটিং করছিলেন, এবং এখন তাদের যাই পজিশন হোক বাংলাদেশ নিয়ে, সেই সময়কার মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির ক্যাডাররা, তারা অনেকেই আমাদের আশেপাশে থাকেন। একজন নাকতলায় থাকেন, কাজল মুখার্জি, আপনারা হয়তো অনেকে চেনেন, অদ্ভুত সেই অভিজ্ঞতা, গায়ে কাঁটা দেয়। তারা সেই ব্যারিকেড করে সেই গোপন বৈঠক তারা পাহারা দিয়েছেন যাতে ইন্ডিয়ান স্টেট জানতে না পারে। এবং ৯০ বছর বয়সী মজলুম জননেতা মৌলানা ভাসানী, এই মুক্তিযুদ্ধ তাঁরও। ওই ৯০ বছর বয়সে তিনি পায়ে হেঁটে তিনি আসামে যান, এবং সেখানে ভারত সরকার তাকে গৃহবন্দী করে রাখে। আমাদের টিপু বিশ্বাস, কিংবদন্তি মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। কাজী জাফর, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রণ, তারা মুক্তিযুদ্ধ করেছেন। কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি, এই মুক্তিযুদ্ধ বুকের রক্তে লাল করে দিয়েছে পূর্ব বাংলার মাঠে কমিউনিস্টরা। আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে ছিল, নিঃসন্দেহে তারা বড় শক্তি। মুজিবের নামে এই মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু এই মুক্তিযুদ্ধ যারা করেছেন, বন্দুক হাতে যে মুক্তিযুদ্ধ যারা করেছেন, তারা লাল ঝান্ডার লোক। কিন্তু মুক্তিযুদ্ধের পরে কি হলো? মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব দেশে ফিরলেন। তিনি কি সরাসরি ঢাকায় ফিরলেন? না, তিনি প্রথমে গেলেন লন্ডন, তারপরে গেলেন দিল্লি, তারপরে গেলেন তিনি ঢাকায়। মুজিব তখন জনগণের নেতা, মুজিব ভাই গণনায়ক, ইতিহাসের মহান পুরুষ তিনি, ঈশ্বর প্রতিম তার ব্যক্তিত্ব। লাখ লাখ লোক শেখ মুজিবকে ওয়েলকাম করতে ঢাকায় তারা জমায়েত হয়ে রয়েছে। মুজিব এলেন, নতুন বাংলাদেশ গড়বেন তিনি, এই স্বপ্ন দেখলো বাংলাদেশের জনগণ। কি কি পেল বাংলাদেশের জনগণ ৭২ থেকে ৭৫-এর মুজিবকে? আজকে ভাবুন, যদি নরেন্দ্র মোদী এমন একটা ব্যবস্থা কায়েম করেন, তিনি বলেন এমন একটা ব্যবস্থা তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক দল তৈরি করা হবে যার নাম হবে প্রগতিশীল বিজেপি, আর সমস্ত রাজনৈতিক দলের দপ্তর বন্ধ করে ওই দলে যোগ দিতে হবে তৃণমূলকে, কংগ্রেসকে, কমিউনিস্টকে, ডিএমকে কে, সবাইকে। মুজিব তাহলে সে নরেন্দ্র মোদীকে একনায়ক বলবেন না? নরেন্দ্র মোদী যদি বলেন এই এসএফআই, ডিএসএফ, ডিএসও, আরো কত কি আছে, সবকটা ছাত্র সংগঠন বন্ধ করে প্রগতিশীল এবিভিপিতে সবকটা সংগঠনকে ঢুকতে হবে, তাহলে নরেন্দ্র মোদীকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলবেন না? ঠিক সেই কাজগুলো করেছিলেন শেখ মুজিব ১৯৭৫ সালে। তিনি বাকশাল কায়েম করেছিলেন, এবং গোটা দক্ষিণ এশিয়ায় এই বাকশালের মতো স্বৈরতান্ত্রিক শাসন আর আসেনি। এটা শেখ মুজিব করেছেন। যে সিরাজ শিকদারের কথা আমরা বললাম, এই সিরাজ শিকদারকে কারা হত্যা করেছেন? এখানে আপনারা ইন্টারনেটে পাবেন। সিরাজ শিকদার হত্যা করার পর, সিরাজ শিকদার শহীদ হওয়ার পর পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেন লাল ঘোড়া থামিয়ে দিয়েছি। আসলে লাল ঘোড়া তারা থামাতে পারেননি।
আজকে এত বছর পর, গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিরাট করে সিরাজ শিকদারের ছবি এঁকেছেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা। কাস্তে হাতুড়ির ওপর সিরাজ শিকদারের ছবি এঁকেছেন এবং তারা লিখেছেন যে লাল ঘোড়ার প্রত্যাবর্তন বলে। কাজেই আজকে যদি আপনি বাংলাদেশের রাস্তায় যান তাহলে দেখবেন মোদি হাসিনার বিরুদ্ধে, মোদি হাসিনা ডুও, তার বিরুদ্ধে যেরকম দেওয়াল লেখা রয়েছে, একই রকম ভাবে বাকশাল 2.0 বিরুদ্ধে দেওয়াল লেখা রয়েছে। বাংলাদেশিরা বলছেন যে শেখ হাসিনা আসলে আরেকটা বাকশাল তৈরি করেছিলেন, একটা দম বন্ধ করা অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা, ঠিক তার বাবার দেখানো পথে। 72 থেকে 75-এর বাংলাদেশের ইতিহাস আমরা একসঙ্গে পড়ি। আমরা চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বন্ধুরা মিলে বিকল্প ইতিহাস চর্চার একটা পরিসর গড়ে তোলবার, একটা অনলাইন লাইব্রেরি গড়ে তোলবার, অনলাইন পাঠচক্র করার আমরা চেষ্টা করছি। আমরা আলতাফ পারভেজের বই পড়তে পারি, মুজিব বাহিনী থেকে গণবাহিনী, এটার পিডিএফ পাওয়া যায়, কিনতে চাইলে অনেক বেশি সময় নিয়ে ওরা দেয়। এবং এই সময় নুরুল কবিরের বই পড়ি আমরা। আমরা বাংলাদেশের যে ইতিহাস আসলে পশ্চিমবঙ্গে চর্চিত নয়, আমরা সেই ইতিহাসকে জানি। ইতিহাসকে, মুক্তিযুদ্ধকে আওয়ামী কারাগার থেকে, ইন্ডিয়ান কারাগার থেকে আমরা আসলে মুক্তিযুদ্ধকে আমরা আসলে মুক্ত করার জন্য আমরা নিজেদের মনে অন্তত এই কারামুক্তির একটা প্রচেষ্টা ঘটাতে পারি। শেষ যে কথাটা বলে শেষ করব আজকে, আমাদের বাংলাদেশ চর্চার রেফারেন্স পয়েন্টটা যদি আমাদের খুঁজতে হয় তাহলে সেটা কোন বছরটা হবে। এইটা এখানে আপনারা অনেকেই আছেন মার্কসিস্ট, অনেকেই আছেন একাডেমিয়ার লোক, তাদের কাছে আমার এটা একটা আবদার বলতে পারেন যে আপনারা যদি একটু এটা নিয়ে কাজ করেন। আমাদের বাংলাদেশ চর্চা মানে একটা বছরকে যদি আমি ধরি তাহলে কোন বছরটাকে আমরা একদম এইটাকে খামচে ধরবো। ধরেন এই যে মধ্যযুগ বলতে আমরা যেমন 1760-কে ধরি, তাই তো, যেদিন অরঙ্গজেবের মৃত্যু ঘটছে, ওরম ভাবে তো আসলে হয় না, কিন্তু ওই ইতিহাস চর্চার সুবিধার্থে আমরা ওইখান থেকে অনেকে ধরে নিই যে এই সময় থেকে মধ্যযুগ শুরু হচ্ছে। তা আমাদের বাংলাদেশ চর্চা আমরা কোন বছরটাকে খুব গুরুত্ব দিয়ে শুরু করব? সেটা কি 71? আমি মনে করি না। সেটা 47? না। 1905? না। আমার প্রস্তাব, আমাদের বাংলাদেশ চর্চার যে ভিত্তি বর্ষ যদি কিছু হয় সেটা হলো 1793, 1793 সাল, চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে একটা নতুন ধরনের জমির মালিকের উদ্ভব যখন ঘটলো, এবং আসলে মানে আমি ইতিহাসে খুবই খারাপ ছাত্র, আপনারা আমার ভুল শুধরে দিতে পারবেন, কিন্তু কোথাও এটা আমার মনে হয় এই যে আমাদের কলকাতা, 250 বছরের যে কলকাতার যে আমাদের সাম্রাজ্য, তার মধ্যে আমাদের সংস্কৃতি রয়েছে, আমাদের রাজনীতি রয়েছে, ফ্রম ব্রাহ্ম সমাজ টু কমিউনিস্ট বিপ্লবের প্রকল্প, আমাদের এই থিয়েটার থেকে শুরু করে যদি আমরা অনেক আগে চলে যাই, আমাদের গান, এই সব কিছু কলকাতার সংস্কৃতির প্রাসাদের প্রত্যেকটা ইট পূর্ব বাংলার কৃষকের রক্ত দিয়ে তৈরি হয়েছে। আমাকে একজন খুব ডিরেক্ট একটা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, ভাই 52 শহীদদেরকে লাল সালাম দিতে তো খুব ভালো লাগে, তাই না? আমি বলছিলাম হ্যাঁ লাগে। বলেছিলেন তাহলে একটু প্রশ্ন করো, এই 52 যারা প্রাণ দিয়েছিলেন তারা মাত্র 5 বছর আগে, 6 বছর আগে, 8 বছর আগে কোন দাবিতে তারা রাস্তায় নেমেছিলেন? কোন দাবিতে তারা রাস্তায় নেমেছিলেন? কেন 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমরা সমর্থন করতে পারি নাই? কেন আমরা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলাম? পাকিস্তান আমাদের বিট্রে করেছে। এই প্রশ্নের উত্তর আমি আসলে দিতে পারিনি। আমার ইতিহাস চর্চা খুব প্রগাঢ় নয়, সেই জন্যে আমি আশা করি যে আপনারা নিশ্চয়ই এই উত্তর নিশ্চয়ই খুঁজবেন। এবং ওরা যে কথাটা বলেন যে বাংলাদেশে আসলে ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক প্রকাশ হচ্ছে মুজিববাদ, ওরা যে কথাটা বলেন যে কলকাতার আধিপত্য কায়েম হয়ে রয়েছে বাংলাদেশে বহুদিন ধরে, বহু শতাব্দী ধরে, সাংস্কৃতিক আধিপত্য, কলকাতার হেজিমনি, সেইটা কি আসলে 1793 দিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমরা আসলে ট্রেস করতে পারি কিনা, এটা আসলে ভেবে দেখা দরকার বলে আমার মনে হয়। অনুশীলন যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্সে কাদের আধিপত্য, কেন একটা বিরাট অংশের মানুষ সেখানে পার্টিসিপেট করতে পারলেন না, এইগুলো বা আমরা করতে দিলাম না, আমরা কি এগুলো একটু ভাববো? আমার মনে হয় এইভাবে যদি আমরা ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশকে দেখি, বাংলাদেশ চর্চা করি, তাহলে বর্তমান বাংলাদেশকে বোঝা, বর্তমান বাংলাদেশের অভিমানগুলোকে বোঝা, যন্ত্রণাগুলোকে বোঝা আমাদের জন্য ডিকোড করতে বোধহয় খানিকটা হলেও একটু সহজ হবে। আমি আর সময় নেব না, আমি আপাতত এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।